হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তোমার ভাই মৌলের পর্যাবৃত্ত ধর্মের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। তো আজকে লেকচার হচ্ছে আমরা তোমার পূর্ব হচ্ছে ভাই পর্যাবৃত্ত ধর্ম নিয়ে। হ্যাঁ, আমরা হচ্ছে অলরেডি এস ব্লক, তারপর তোমার হচ্ছে পি ব্লক, তারপর ডি ব্লক, এফ ব্লক, এগুলো নিয়ে আমরা আলোচনা করে আসছি। তো আমি আশা করতেছি তোমরা আগের লেকচারগুলো সবাই ভাই দেখে আসছো। ওকে, তাহলে চলো আজকে আমাদের লেকচার স্টার্ট করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। তাহলে চলো আজকে হচ্ছে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে তোমার টপিকটার নাম হচ্ছে আমাদের ভাই মৌলসমূহের পর্যাবৃত্তিক ধর্ম। তাহলে চলো আমরা টপিকে হেডলাইন দিই। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম। তো এই ধর্মগুলোর অনেকগুলোই তোমরা হচ্ছে ভাই 9-10 পড়ে আসছো। 9-10 যদি কেউ নাও পড়ো কোনো সমস্যা নেই ভাই, আমি একদম ডিটেলসেই আগাটু গোড়া সব পড়াই দিব। ওকে, আচ্ছা, পর্যায়ভিত্তিক ধর্ম। তো চলো তাহলে আমরা স্টার্ট করি। তাহলে আমাদের মনে প্রথমে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম পড়বো, তো প্রথম কথা হচ্ছে ভাই পর্যাবৃত্ত ধর্ম বলতে আসলে আমরা কি বুঝি। তাহলে চলো আমরা প্রথমে আগে পর্যাবৃত্ত ধর্মের আমরা ডেফিনেশনটাকে লিখে দিই। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা পর্যাবৃত্ত ধর্ম বলতে আমরা কি বুঝি। ওকে, তারপর হচ্ছে আমরা মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম কথা ভাই আমরা এটা 9-10 পড়ে আসছি যে পর্যাবৃত্ত ধর্ম জিনিসটা কি। তারপরে তোমাকে আরেকবার দেখে আমরা খেয়াল করে দেখবো যে মৌলসমূহের যখন ইলেকট্রনবিন্যাস যখন ক্রমান্বয়ে যখন বাড়তে থাকবে, মানে মৌলসমূহের যখন পারমাণবিক সংখ্যা যখন ক্রমান্বয়ে যখন বাড়তে থাকবে, তখন আমরা খেয়াল করে দেখছি যে একটা পর্যায় পরপর ওই যে ধর্মগুলো সেগুলো বারবার রিপিট হয়। ওকে, তো এই ধর্মগুলোকে আমরা কি বলি ভাই? তখন এই ধর্মগুলোকে আমরা বলি মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। অর্থাৎ আমরা খেয়াল করে দেখবো, ধরো তুমি এখানে সোডিয়ামকে নিছো, সাপোজ ধরো তুমি এখানে সোডিয়ামকে নিছো। ওকে, সোডিয়ামকে নিছো, তো পারমাণবিক সংখ্যা যখন আস্তে আস্তে যখন বাড়ানোর পরে যখন তুমি আবার সেকেন্ড পর্যায়ে যাবা, তখন ধর এখানে পটাশিয়াম পাইছো, তখন দেখা যাবে কি এই সোডিয়ামের যে ধর্ম আর পটাশিয়ামের ধর্মগুলোও হুবহু প্রায় সেম হয়ে থাকে। মানে এরা বেসিক যে ধর্মগুলো প্রদর্শন করে, দেখা যায় একটা পর্যায়ে পর যারা একই গ্রুপে আছে তারাও ঠিক সেই ধর্মটাই মোটামুটি সেম ধর্মই প্রদর্শন করে। তো এই জিনিসটাকে কি বলা হচ্ছে? পর্যাবৃত্ত ধর্ম। অর্থাৎ একটা পর্যায়ে পর ধর্মের যে রিপিটেশন হয় তাকে আমরা বলতে পারি এটা পর্যাবৃত্তিক ধর্ম। অথবা ধরো তুমি এরকম ধরো তুমি এখানে ফ্লোরিনকে নিছো, তুমি খেয়াল করে দেখবা একটা পর্যায়ে পর তুমি কাকে পাবা? ক্লোরিনকে পাবা। একটা পর্যায়ে পর তুমি কাকে পাবা? ব্রোমিনকে পাবা। দেখবা হচ্ছে যে এই ফ্লোরিনের ধর্ম, এই ক্লোরিনের ধর্ম এবং এই ব্রোমিনের যে রাসায়নিক ধর্মগুলো আছে বা বিভিন্ন যে বেসিক ধর্ম যেগুলো আছে এগুলো দেখবো হুবহু সেম থাকে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে একটা পর্যায়ে পর তোমার হচ্ছে ভাই মৌলসমূহের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এই জিনিসটাকে আমরা কি বলে থাকি? পর্যাবৃত্ত ধর্ম বলে থাকি। ওকে, তাহলে তোরা ডেফিনেশনটা আমি তোমাকে এখানে লিখে দিয়ে আসো। তাহলে ডেফিনেশনটা আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো এখানে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি পর্যায় পরপর মৌলসমূহের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। মৌলসমূহের বিভিন্ন ধর্মের পুনরাবৃত্তি ঘটে। বিভিন্ন ধর্মের পুনরাবৃত্তি ঘটে। আর এ সকল ধর্মকে আমরা কি বলি বলতো? তোমার এখানে ভাই পর্যাবৃত্ত ধর্ম বলি। পর্যাবৃত্ত ধর্ম বলে। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তো এখন তাহলে পর্যাবৃত্ত ধর্ম জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারলাম যে কি পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে এমন ধর্ম যার একটা পর্যায় পরপর কি হবে? রিপিট হবে। ওকে, মানে পুনরাবৃত্তি ঘটবে, তাদেরকে আমরা বলতে পারি তোমার এখানে পর্যাবৃত্ত ধর্ম বলতে পারি। আচ্ছা, এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, তাহলে ভাই টোটাল পর্যাবৃত্ত ধর্মের সংখ্যা কয়টা আছে? এখন এটা নিয়ে একটা মতভেদ আছে। কোনো জায়গায় বলা হয়েছে যে টোটাল পর্যাবৃত্ত ধর্ম আছে 12টা, কোনো জায়গায় বলা হয়েছে 17টা। তাই আমরা এক্সাক্ট নাম্বারটা আসলে বলতে পারবো না, তবে আমরা কিছু উল্লেখযোগ্য মানে পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করবো আমাদের এই লেকচারগুলোতে। তাহলে চলো আমরা হচ্ছে যেখানে বলবো, যদি আমি এখানে যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে যে টোটাল পর্যাবৃত্ত ধর্ম কয়টা, তুমি কিন্তু আনসার দেখাবা 12টা, কিন্তু এটা নিয়ে কিন্তু মতভেদ আছে ভাই।
কোনো কোনো জায়গায় 12টার বেশি বেশি ধর্ম সম্পর্ক বলা আছে, কোনো জায়গায় 12টার কম ধর্ম নিয়েও বলা আছে। তবে একদম অনেক বেশিরভাগ বইতে আসলে কি বলা আছে যে তোমার টোটাল পর্যাপিত ধর্মের সংখ্যা কয়টা? 12টা। এটা নিয়ে কিন্তু মতভেদ আছে, বারবার বলতেছে। ওকে, তাহলে এখানে একটু কোনো মনে রাখবা যে টোটাল পর্যাবৃত্ত ধর্মের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে, তবে অধিকাংশ জায়গায় টোটাল পর্যাবৃত্ত ধর্মের সংখ্যা 12টি বলা হয়েছে। টোটাল পর্যাবৃত্ত ধর্মের সংখ্যা 12টি বলা হয়েছে। তার জিনিসটা বুঝো, তোমার অনেক জায়গাতেই এক জায়গায় আসলে এক ইনফরমেশন দেওয়া। কোনো জায়গায় 12টা বলা হয়েছে, কোনো জায়গায় 17টা বলা হয়েছে, কোনো জায়গায় 12 বা 17টার মাঝখানে কিছু একটা বলা হয়েছে। একটা জায়গায় আসলে টোটাল পর্যাবৃত্ত ধর্মের সংখ্যা কয়টা সেটা বলা হয়েছে। কিন্তু যদি আমার এমসিকিউতে আসলে আমি কত দেখাবো? 12 দেখাবো। আমাকে যদি জিজ্ঞেস করি টোটাল পর্যাবৃত্ত ধর্ম কয়টা আছে, তাহলে এমসিকিউতে আসলে আমি কত দেখাবো বলো তো ভাই? 12 দেখাবো। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তো আমরা এখানে যদি লিখি এরপরে যে উল্লেখযোগ্য পর্যাবৃত্ত ধর্মগুলো হচ্ছে, উল্লেখযোগ্য যেগুলো আমরা এই চ্যাপ্টারে ডিসকাশন করব, উল্লেখযোগ্য পর্যাবৃত্ত ধর্মগুলো হচ্ছে নাম্বার 1 পারমাণবিক ব্যাসার্ধ, নাম্বার 2 আয়নিক ব্যাসার্ধ, নাম্বার 2 হচ্ছে তোমার আয়নিক ব্যাসার্ধ। তারপর তোমার হচ্ছে ভাই নাম্বার 3 হচ্ছে ভাই আমরা বলতে পারি মৌলের যোজনী বা জারণ সংখ্যা। এটা একটা পর্যাবৃত্ত ধর্ম। মৌলের যোজনী বা জারণ সংখ্যা, মৌলের যোজনী বা জারণ সংখ্যা। নাম্বার 4 হচ্ছে ভাই তোমার হচ্ছে ভাই আমরা বলতে পারি পারমাণবিক ঘনত্ব। এটা একটা তোমার পর্যাবৃত্ত ধর্ম, পারমাণবিক, কারণ এগুলো বারবার রিপিট হয়। ওকে, পারমাণবিক ঘনত্ব। নাম্বার 5 হতে পারে তোমার হচ্ছে ভাই আয়নীকরণ শক্তি। নাম্বার 6 হইতে পারে তোমার এখানে ইলেকট্রন আসক্তি। তারপর নাম্বার 7 হইতে পারে তোমার হচ্ছে ভাই তড়িৎ ঋণাত্মকতা। নাম্বার 8 হইতে পারে তোমার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তারপর নাম্বার 9 আমরা 12টা নিয়ে আলোচনা করবো, 10, 11, 12। আচ্ছা, নাম্বার 9 হইতে পারে তোমার ধাতব এবং অধাতব প্রকৃতি, ধাতব ও অধাতব প্রকৃতি। নাম্বার 10 হতে পারে তোমার হচ্ছে ভাই তাপ পরিবাহিতা। তারপরে নাম্বার 11 হচ্ছে তোমার জারণ বিজারণ ধর্ম। তারপরে নাম্বার 12 হচ্ছে তোমার হচ্ছে বন্ধন শক্তি। তো এগুলো হচ্ছে তোমার বিশেষ উল্লেখযোগ্য তোমার হচ্ছে কি বলতো পর্যাবৃত্ত ধর্ম। তবে এছাড়া আরো পর্যাবৃত্ত ধর্ম আছে,
যেগুলো নিয়ে হচ্ছে যে এক একটা বইতে আমি তোমাকে বললাম না, এক একটা তোমার হচ্ছে যে ভাই সংখ্যা বলা হয়েছে, যে কোনো কোনো জায়গায় 12টা বলা হয়েছে, কোনো কোনো জায়গায় 17টা বলা হয়েছে, তো আমরা এখানে 12টা লিখে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা বললাম যে এখানে এগুলো হচ্ছে যে উল্লেখযোগ্য পর্যাবৃত্তিক ধর্ম। ওকে, তাহলে চলো একটা কাজ করে আসো, আমরা একটু উপরে তুলে দিই এটাকে। হ্যাঁ, তাহলে চলো আমি এখানে একটা দাগ দিয়ে দিই। ওকে ভাই, আচ্ছা, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তো আমরা এখানে কোনটা কোনটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা এই চ্যাপ্টারে আয়নিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারে তোমার আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব। আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করব। আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে আলোচনা করব আমরা। তারপর হচ্ছে আমরা তোমার এখানে এই চ্যাপ্টারে মোটামুটি আমরা এইগুলো নিয়ে আলোচনা করব, এবং সাথে সাথে আরও কিছু আনুষঙ্গিক বিষয়বাদ নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আর বাকি যেগুলো আছে না, এগুলো হচ্ছে যে মোটামুটি সিম্পল জিনিস, আমরা হচ্ছে যে ধাপে ধাপে বলে যাবো এগুলো। ওকে, এগুলো নিয়ে আমরা কম আলোচনা করব, এগুলো নিয়েও আলোচনা করব, এগুলো নিয়ে আমরা হালকা পাতলা দেখাই দিব, কিন্তু এগুলো নিয়ে আমরা একদম ডিটেলস আলোচনা করব। ভাই এগুলো নিয়ে কেন কম আলোচনা করবেন? কারণ এগুলো তোমাদের পরীক্ষায় তেমন একটা আসে না, পরীক্ষার পার্সপেক্টিভে খুব একটা ইম্পর্টেন্ট না, তাই এত ডিটেলসে জানার দরকার নেই এগুলো সম্পর্কে। আমরা জাস্ট হালকা পাতলা আমরা যতটুকু আলোচনা করব ঠিক ততটুকু জানলেই তোমার চলবে। ওকে, আচ্ছা, আশা করি তোমরা জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের ডিসকাশনটা প্রথমে স্টার্ট করবো আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ককে দিয়ে। তাহলে চলো আমরা প্রথমে স্টার্ট করবো আমাদের ভাই আলোচনাটা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ককে নিয়ে। আচ্ছা, প্রথম কথা, গলনাঙ্কের ইংলিশ নাম কি? এই মেল্টিং পয়েন্টস। তার স্ফুটনাঙ্কের ইংলিশ নাম হচ্ছে তোমার বয়েলিং পয়েন্টস। তাহলে আমরা বলতে পারি মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট। এইটা নিয়ে আমরা ডিসকাশন করবো আমাদের ফার্স্টে। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা চলো একটা জিনিস দেখতে যাচ্ছি আগে, যে গলনাঙ্ক জিনিসটা কি। গলনাঙ্ক জিনিসটা আমরা সবাই জানি যে গলনাঙ্ক মানে হচ্ছে যে এমন একটা টেম্পারেচার, তো যেই টেম্পারেচারে কী হয়, যেই টেম্পারেচারে তোমার হচ্ছে কোনো একটা বস্তু গলে যায়, অর্থাৎ সে কঠিন থেকে তরলে কনভার্ট হয় বা তরলে কনভার্ট হওয়া স্টার্ট করে, সেটাকে আমরা কী বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি গলনাঙ্ক বলতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে লিখি যে গলনাঙ্কের মানে যদি ফ্লো চার্ট দেখাই, কঠিন থেকে তরলে কখন কনভার্ট হবে, কঠিন থেকে তরলে কখন কনভার্ট হবে বা গলে যাবে কখন? যখন এটা কিসে পৌঁছাবে? গলনাঙ্কে পৌঁছাবে। ওকে, আবার তরল থেকে বাষ্পে কখন কনভার্ট হবে? যখন এটা কিসে কনভার্ট হবে? পৌঁছাবে স্ফুটনাঙ্কে পৌঁছাবে। তো আমরা সবাই জানি কি গলনাঙ্ক জিনিসটা কি, যে তাপমাত্রায় কোনো একটা বস্তু কঠিন হতে গলে গিয়ে তরলে কনভার্ট হয় তাকে আমরা বলি ওই বস্তুটার গলনাঙ্ক। এবং স্ফুটনাঙ্ক জিনিসটা কি, যে তাপমাত্রায় কোনো তরল তোমার হচ্ছে ভাই বাষ্পীভূত হয়ে বাষ্পে পরিণত হয় তাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। ওকে, তাহলে যদি গলনাঙ্কের আমরা বেসিক সংখ্যাটা দেখি, এখানে আসো, গলনাঙ্ক। এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে না, এটা কিন্তু বায়ুমণ্ডলের চাপের উপর ডিপেন্ড করে। অর্থাৎ এখন বায়ুমণ্ডলে কী চাপ এটার উপর প্রয়োগ হচ্ছে ওই বস্তুটার উপরে, সেটার উপর ডিপেন্ড করে। যদি তুমি এটাকে একটা বস্তু, এই বস্তুকে ধরো তুমি একবার ভূমিতে রাখছো, আবার ধরো তুমি হিমালয়ের একদম চূড়ায় নিয়ে গেছো, তাহলে দুই জায়গাতে কিন্তু দুইটার গলনাঙ্ক ভিন্ন ভিন্ন হবে। কেন? কারণ দোনোটার উপর দুই জায়গাতে ভিন্ন ধরনের প্রেশার আছে। অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুমি যখন ডিফাইন করবা মানে সংজ্ঞা দিবা, তখন তোমাকে একটা নির্দিষ্ট চাপের কথার উল্লেখ করে দিতে হবে। ওকে, তাই আমরা লিখবো এখানে গলনাঙ্ক মানে হচ্ছে যে একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন বস্তু গলতে শুরু করে তাকে ওই বস্তুর গলনাঙ্ক বলে, বা যেটাকে আমরা বলি বয়েলিং পয়েন্ট বলে। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস তুমি দেখো যে গলনাঙ্ক আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে। দেখো, সাপোজ ধরো এখানে আমি একটা H2কে নিলাম। ওকে, সাপোজ ধরো আমি একটা H2কে নিলাম, অথবা ধরো আমি এখানে H2O-কে নিচ্ছি। সাপোজ ধরো H2O, সেটা এখন সলিড অবস্থায় আছে, বরফ অবস্থায় আছে। এখন এটাকে আমি গলাতে যেতেছি। আমার যেটা করতে হবে, এখানে
এদের মধ্যে যে বন্ড আছে এই বন্ডকে আমার ভাঙতে হবে কিন্তু। অথবা আমি তোমাকে আরও সিম্পল করে বোঝাই, চলো তুমি এখানে ধরো হাইড্রোজেনকে নিছো, ওকে, কোনো কারণে ধরো তুমি এখানে হাইড্রোজেনকে নিছো, এখন এই হাইড্রোজেনকে তুমি গলাতে চাইতেছো। তাহলে এই হাইড্রোজেনটাকে তুমি যদি গলাতে চাও, তোমার যেটা করতে হবে, এই হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন আছে এই বন্ধনটাকে ফার্স্টে ভাঙতে হবে। ফার্স্টে কী করতে হবে, বন্ধন ভাঙতে হবে। এই বন্ধন ভাঙার পরে তুমি হচ্ছে এই জিনিসটা কী হবে, গলবে, ওকে। তাহলে এই বন্ধন ভাঙার পরে কিন্তু জিনিসটা কী হয়ে যাবে ভাই, গলে যাবে, গলে যাবে। অর্থাৎ তুমি যদি কোনো একটা বস্তুকে যদি গলাইতে চাও, তাহলে সেই বস্তুটার মধ্যে মানে যে কণাগুলো আছে এদের মধ্যে যে বন্ধন থাকবে সেই বন্ধনটাকে তোমার আগে ভাঙতে হবে, দেন তুমি হচ্ছে যে এই বস্তুটাকে হচ্ছে ভাই ইজিলি গলাইতে পারবা। তাহলে একটা জিনিস আমাকে বলো যে তোমার গলনাঙ্কটা আসলে তাহলে কিসের উপর ডিপেন্ড করে? গলনাঙ্ক কিন্তু বন্ধন শক্তির উপর ডিপেন্ড করে। কিভাবে? কারণ বন্ধন শক্তি যত বেশি হবে তাহলে তোমার বন্ধন ভাঙতে বেশি কষ্ট হবে, ফলে গলনাঙ্ক তত তোমার বৃদ্ধি পাবে, ওকে। তাহলে একটা জিনিস মনে রাখবা, গলনাঙ্ক কোনো যোগের গলনাঙ্ক, মনে রাখবা কোনো যোগের গলনাঙ্ক, কোনো যোগের গলনাঙ্ক সেই যোগে বিদ্যমান মৌলসমূহের বন্ধন শক্তির উপর নির্ভর করে। মৌলসমূহের বন্ধন শক্তির উপর নির্ভর করে, সেই মৌলসমূহের বন্ধন শক্তির উপর নির্ভর করে। বন্ধন শক্তি বেশি হলে মানে বন্ড এনার্জি, মানে বন্ধনের মধ্যে যে শক্তিটা থাকে, বন্ধন শক্তি বেশি হলে যৌগকে গলানোর জন্য বেশি উত্তাপ দিতে হবে, গলানোর জন্য বেশি উত্তাপ বা আমরা বলতে পারি বহিঃশক্তি দিতে হবে, উত্তাপ দিতে হবে। তার বন্ধন শক্তি বেশি হলে যৌগের গলনাঙ্ক বেশি উত্তাপ দিতে হবে, অর্থাৎ গলনাঙ্ক বৃদ্ধি পাবে, কারণ এখানে বেশি তাপমাত্রা তোমাকে দিতে হচ্ছে, ওকে। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। আচ্ছা, তাই গলনাঙ্কের ব্যাপারটা তো আমরা এখানে বুঝতে পারলাম। তাহলে ভাই স্ফুটনাঙ্কের ব্যাপারটা কি? স্ফুটনাঙ্কের ব্যাপারটা হচ্ছে যে একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় তোমার হচ্ছে একটা তরল বস্তু তোমার হচ্ছে বাষ্পীভূত হতে শুরু করে, তাকে আমরা ওই বস্তুর স্ফুটনাঙ্ক বলি, ওকে। তাহলে তুমি স্ফুটনাঙ্ক ডেফিনেশনটা একটু সিম্পলভাবে লিখে দিই। দুটোটা আসলে সেম টু সেম, কনসেপ্টটা সেম আর কি, ওকে। স্ফুটনাঙ্ক মানে জিনিসটা সেম না, কিন্তু কনসেপ্ট সেম আর কি। স্ফুটনাঙ্ক তাহলে আমরা কাকে বলবো ভাই? স্ফুটনাঙ্ক আমরা বলবো একটা নির্দিষ্ট চাপে তোমার হচ্ছে ভাই যে তাপমাত্রায় কোনো তরল বস্তু গলতে শুরু করে, তাকে ওই বস্তুর স্ফুটনাঙ্ক বলে, স্ফুটনাঙ্ক বা যেটাকে আমরা বলি বয়লিং পয়েন্ট। স্ফুটনাঙ্ক সরি, আমরা গলনাঙ্ক বলছিলাম মেল্টিং পয়েন্ট, আমি এখানে বয়লিং লিখে রাখছি ভাই, আন্তরিকভাবে দুঃখিত, আমি খেয়াল করে নিই। গলনাঙ্ক মানে তোমার হচ্ছে মেল্টিং পয়েন্ট, আর স্ফুটনাঙ্ক মানে তোমার এখানে আছে ভাই বয়লিং পয়েন্ট, ওকে। তাকে বয়লিং পয়েন্ট বলে। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। বয়লিং পয়েন্টের বেলায় কি বন্ধন শক্তি মানে নির্ভর করে? হ্যাঁ, বয়লিং পয়েন্টের বেলাও তোমার এখানে বন্ধন শক্তি জড়িত। কিভাবে? কারণ তোমার যদি বন্ধন শক্তি যদি বেশি হয় তাহলে সেটাকে তোমার হচ্ছে ভাই মানে আচ্ছা কোনো তরল বস্তু বাষ্পীভূত হতে শুরু করে। কি করতেছে আমি? কোনো তরল বস্তু বাষ্পীভূত হতে শুরু করে, সরি ভাই আমি খেয়াল করি নাই, বাষ্পীভূত হতে শুরু করে। তার মানে আমরা এখানে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি বলতেছি, যে একটি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো তরল বস্তু বাষ্পীভূত হতে শুরু করে তাকে ওই বস্তুর স্ফুটনাঙ্ক বলে। আর গলনাঙ্ক মানে কি? গলতে শুরু করে। তাহলে গলনাঙ্ক মানে হচ্ছে যে তোমার ভাই গলতে শুরু করবে যে তাপমাত্রায়, সেটাকে আমরা বলবো গলনাঙ্ক।
আর বাষ্পীভূত হতে শুরু করবে যে তাপমাত্রায়, তাকে আমরা বলবো তোমার এখানে ভাই স্ফুটনাঙ্ক। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তো এখন আমাদের যে মনে প্রশ্নটা আসবে, ভাই স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও কি বন্ধন শক্তি জড়িত? 100% ভাই। কারণ তুমি দেখো, তোমার যদি বন্ধন শক্তি যদি বেশি হয়, তাহলে সেটাকে বাষ্পীভূত করতে তোমার বেশি শক্তি দিতে হবে। তাই তোমার এখানে বন্ধন শক্তি বেশি হইলেও কিন্তু তোমার এখানে স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, তাহলে যদি আমি এখানে সামারি করি, তাহলে দেখো এখানে যদি আমি সামারি করি, তাহলে এখানে আমাদের সামারি কি দাঁড়াচ্ছে? দেখো আমাদের সামারি দাঁড়াচ্ছে এখানে, যদি আমার বন্ধন শক্তি যদি বৃদ্ধি পায়, অর্থাৎ যদি আমার এখানে যদি তোমার বন্ড এনার্জি যেটা আছে বা বন্ধন শক্তি, এটা যদি আমার বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে আমার গলনাঙ্ক যেমন বৃদ্ধি পাবে, কারণ এক্ষেত্রে আমার গলাতে বেশি উত্তাপ দিতে হবে। একই সাথে আমার হচ্ছে ভাই স্ফুটনাঙ্ক কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, আবার অন্যদিকে যদি আমার বন্ড এনার্জি যদি কমে যায়, সেই ক্ষেত্রে আমার গলনাঙ্কটাও কমে যাবে, এবং একই সাথে আমার তাহলে স্ফুটনাঙ্কটাও কমে যাবে। স্ফুটনাঙ্ক আমার এখানে কমে যাবে। আশা করি আমরা এতটুকু এখানে বুঝতে পারছি। তাহলে চলো এখানে আমি এই জিনিসটা এখানে লিখে দিয়ে আসো, যে তোমার যদি কোনো একটা যৌগের যদি মানে তোমার হচ্ছে ভাই বন্ধন শক্তি যদি বেশি হয়, তাহলে তাকে গলানোর জন্য বেশি, বাষ্পীভূত করার জন্য বেশি উত্তাপ দিতে হয়, তাই তোমার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা এই জন্য জিনিসটা চলো লিখে দিই এখানে, যে কোনো যৌগের বন্ধন শক্তি বেশি হলে তাকে বাষ্পীভূত করার জন্য অধিক উত্তাপ দিতে হয়, ফলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তার মানে এখানে আমরা যারা জানলাম সেটা তোমার এখানে হচ্ছে ভাই এই স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার জন্য দায়ী কে বলতো? সেইভাবে তোমার এখানে বন্ধন শক্তি যোগের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি আমরা এই জিনিসগুলো এখানে বুঝতে পারছি। তাহলে আমি যদি সামারিটা এখানে বলি, যে তোমার কোনো একটা যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক আসলে কিসের উপর ডিপেন্ড করে? যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক আসলে ডিপেন্ড করে বন্ড এনার্জির উপরে। তো যৌগের যদি বন্ড এনার্জি যদি বেশি হয়, মানে বন্ধন শক্তি যদি বেশি হয়, তাহলে ওই যৌগটার স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক বেশি হবে। আর বন্ড এনার্জি যদি কম হয়, তাহলে ওই যৌগটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। ওকে, তাহলে যদি আমি এখানে লিখি, একটা যৌগ যেটা আছে ভাই, এটার যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কমপ্লিটলি ডিপেন্ড করে কার উপরে ভাই? ওই যৌগটার বন্ড এনার্জির উপরে, মানে যে বন্ধনগুলো দিয়ে গঠিত তাদের উপরে। যদি বন্ড এনার্জি হাই হয়, তাহলে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, আর যদি বন্ড এনার্জি লো হয়, তাহলে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। আশা করি এটা বুঝতে পারছো ভাই। তাহলে চলো আমরা তখন একটা যৌগের বেলায় দেখছি, এখন আমরা চলো একটা ইন্ডিভিজুয়াল মোলের বেলায় দেখবো আমরা, যে ইন্ডিভিজুয়াল মোলের বেলায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কীভাবে চেঞ্জ হয়। আসো, তাহলে চলো আমরা প্রথমে দেখার চেষ্টা করি যে একটা গ্রুপের, মানে একটা নির্দিষ্ট গ্রুপের মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কীভাবে চেঞ্জ হয়। ওকে, তাহলে চলো আমরা প্রথমে দেখে আসো যে একটি গ্রুপের মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কীভাবে চেঞ্জ হয়, স্ফুটনাঙ্কের পরিবর্তন একটা গ্রুপের মধ্যে। ওকে, তো চলো জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। এখানে আসো, দেখো, তো মেইনলি দেখা যায় যে আমরা জানি গ্রুপগুলোকে যদি আমি একটু করে দেখি, যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এটা কী হয়? ধাতু হয়। তো নর্মালি যেসব গ্রুপ ধাতব গ্রুপ যেগুলো আছে, ধাতব গ্রুপ ওগুলোর ক্ষেত্রে একটা ট্রেন্ড, এক ধরনের ট্রেন্ড বা এক ধরনের তোমার পরিবর্তন দেখা যায়। আর অধাতব গ্রুপ যেটা আছে তাদের ক্ষেত্রে আরেক ধরনের ট্রেন্ড বা আরেক ধরনের তোমার হচ্ছে পরিবর্তন দেখা যায়। অধাতব গ্রুপে কেন দেখা যায় সব আমরা আলোচনা করতেছি। দেখো ফার্স্টে যখন আমরা ধাতব গ্রুপটা নিয়ে আলোচনা করি, আমরা যদি ধাতব গ্রুপকে দেখার চেষ্টা করি, আমরা সবাই জানি ধাতব গ্রুপ কারা? পিওর ধাতব গ্রুপ। একটা হচ্ছে গ্রুপ 1-এ, একটা হচ্ছে তোমার গ্রুপ 2-এ। ভাই গ্রুপ 3 তো ধাতব, কিন্তু 3 এর মধ্যে কিন্তু অধাতু আছে। ওকে, কিন্তু গ্রুপ 1 এবং গ্রুপ 2 এদের মধ্যে সবাই কিন্তু ধাতু, শুধু হাইড্রোজেন ছাড়া আর কি।
ওকে। তারপর এবং হাইড্রোজেন ছাড়া তারা সবাই কিন্তু ধাতু এখানে। আর অন্যদিকে গ্রুপ অধাতব গ্রুপ কারা? গ্রুপ 16, গ্রুপ 17। ভাই তাহলে গ্রুপ 13, 14, 15 কি দোষ করছে ভাই? 13, 14, 15 মধ্যে অপধাতুও থাকে আসলে, তো ওইগুলো আমরা জন্য কাউন্ট করতেছি না, আমি শুধুমাত্র এদের জন্য তোমাকে দেখাচ্ছি। ওকে আচ্ছা, কারণ তোমার পরীক্ষা এগুলো থেকে আসে এবং ওগুলো থেকে আসলে কী হবে আমি সব তোমাকে বলে দিব। দেখো আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা পর্যায় সারণীটাকে আসলে দুই ধরনের গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধাতব গ্রুপ, একটা হচ্ছে অধাতব গ্রুপ। আর এক ধরনের গ্রুপ থাকে যেটা মিশ্র গ্রুপ, তো এটা নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা শুধুমাত্র ধাতব গ্রুপ এবং অধাতব গ্রুপকে নিয়ে আলোচনা করতেছি। দেখো ধাতব গ্রুপের ক্ষেত্রে কী হয়, যারা গ্রুপ 1 এবং গ্রুপ 2 থাকে। আচ্ছা গ্রুপ 1-এ কারা কারা থাকে? আমি যদি তোমার হচ্ছে যে হাইড্রোজেনকে ছাড়া যদি দেখাই, এখানে খেয়াল করে দেখো যে কে রুবি ছেঁচে ফেলেছে, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। ওকে। আর গ্রুপ 16-তে কারা? OSSC তে পড়ে। গ্রুপ 17-তে কারা আছে? ফেল করলে বলবো আমি আগে। ওকে আচ্ছা, এবার আসলে তোমাকে বোঝাই এই ধাতব গ্রুপের ক্ষেত্রে কী হয় ভাই, তুমি যদি উপর থেকে যদি নিচে যাও, ধাতব গ্রুপের ক্ষেত্রে তুমি যদি কোথায় যাও, উপর থেকে যদি নিচে যাও, তাহলে তোমার গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। ধাতব গ্রুপের ক্ষেত্রে কী হয়, তুমি যদি উপর থেকে যদি নিচে যাও, তার দেখা যাবে সেখানে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কী হবে ভাই? হ্রাস পাবে। ওকে। অন্যদিকে তুমি যদি অধাতব গ্রুপের ক্ষেত্রে যদি উপর থেকে যদি নিচে যাও, তাহলে তোমার দেখা যাবে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। আরেকবার বোঝাই বলি, তুমি যদি ধাতব গ্রুপগুলোর ক্ষেত্রে যদি উপর থেকে যদি নিচে যাও, তাহলে তোমার দেখা যাবে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাচ্ছে। আবার অন্যদিকে অধাতব গ্রুপের ক্ষেত্রে তুমি যদি ভাই উপর থেকে যদি নিচে যাও, তাহলে দেখা যাবে তোমার এখানে ভাই এই গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাহলে এখানে চলো আমি তোমাকে লিখে দিয়ে আসো যে ধাতব গ্রুপগুলোর ক্ষেত্রে উপর হতে নিচে গেলে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়। ওকে। তার মানে তুমি যদি উপর থেকে যদি নিচে যাও, তাহলে তোমার আস্তে আস্তে কী হবে, গড়নাঙ্ক এবং স্ফুটনাঙ্কগুলো আস্তে আস্তে তোমার এখানে ভাই হ্রাস পেতে থাকে। আর অন্যদিকে অধাতব গ্রুপগুলোর ক্ষেত্রে অধাতব গ্রুপগুলোর ক্ষেত্রে উপর হতে নিচে গেলে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তো এরকম বৃদ্ধি বা হ্রাসের কারণটা নিয়ে চলো আমরা ডিসকাশন করি। ডিসকাশন করার আগে চলো আমরা এটাকে একটু বক্স করে দিই। ওকে, এটা তোমাকে মনে রাখতে হবে এবং আমরা এখন ব্যাখ্যা করব কেন আসলে এরকম হচ্ছে। এখন তুমি জিনিসটা ইজিলি বুঝতে পারবা। ওকে, আমি তোমাকে চলো ব্যাখ্যা করি, তুমি জিনিসটা ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, আগে ফার্স্টে চলো আলোচনা করি যে ধাতুগুলোর ক্ষেত্রে তুমি যখন উপর থেকে যখন নিচে গেছো, তখন স্ফুটনাঙ্ক হ্রাস পাচ্ছে কেন। ফার্স্টে চলো আমরা আলোচনা করি ধাতুগুলোর ক্ষেত্রে তুমি যখন উপর থেকে যখন নিচে যাচ্ছ, তখন তোমার এখানে স্ফুটনাঙ্ক হ্রাস পাচ্ছে কেন। চলো আমরা এটা নিয়ে আগে ডিসকাশন করি। ওকে, তো আমরা একটা বন্ধন দিয়ে তোমার এখানে বোঝার চেষ্টা করব। কি বন্ধন দিয়ে বোঝার চেষ্টা করব? সাপোজ আমরা এখানে এই লিথিয়ামের সাথে একটা ফ্লোরিনের একটা বন্ধন গঠন করব, আবার ধরো সিজিয়ামের সাথে ফ্লোরিনের একটা বন্ধন গঠন করব। আমি চলো তোমাকে এখানে দেখাই, লিথিয়ামের সাথে আমি ফ্লোরিনের একটা বন্ধন গঠন করছি, যেটাকে আমরা বলি লিথিয়াম ফ্লোরাইড, বা তুমি সোডিয়ামে গঠন করতে পারো। অথবা আমি আরেকটা ধরো তোমার হচ্ছে যে ভাই এখানে ধরো এই সিজিয়ামের সাথে একটা ফ্লোরিনের বন্ধন গঠন করতেছি। তো চলো এবার আমরা এখানে বন্ধনটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, সিজিয়ামের সাথে আমি একটা ফ্লোরিনের বন্ধন গঠন করতেছি। ওকে আচ্ছা, তো আমরা এখন বোঝানোর চেষ্টা করব যে কেন তুমি যখন উপর থেকে নিচে নামছো, তখন তোমার এখানে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কেন হ্রাস পাইছে। দেখো, এটার সাথেও ফ্লোরিন যুক্ত। ওকে, তাহলে এখানে কাহিনী কী হয় দেখো, এখানে আমরা জানি বন্ধনের মধ্যে শেয়ারকৃত দুটো ইলেকট্রন থাকে। আমরা সবাই জানি একটা বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, একটা বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে। ওকে আচ্ছা, এখানে কাহিনী কী হয় দেখো, কাহিনী যেটা হয় লিথিয়ামের আকার কিন্তু ছোট,
আর সিজিএমের আকারটা বেশ বড়, আর ফ্লোরিনের দোনোটাতে তো ফ্লোরিন আছে, তাই না? তো এখানে যেটা হয়, লিথিয়ামের আকার ছোট বলে লিথিয়াম এই ইলেকট্রনটাকে তার নিজের দিকে আকর্ষণ করে টেনে টেনে ধরে রাখে। আবার ফ্লোরিনেরও তো ইলেকট্রন দরকার, তাই সেও এই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে ধরে রাখে, অর্থাৎ এই ইলেকট্রনটা কোনো দিকে যায় না। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখানে সিজিয়াম আর ফ্লোরিনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, ফ্লোরিনে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি। ভাই তড়িৎ ঋণাত্মকতা কী জিনিস আমি এখন তোমাকে পড়াই নাই, আমি জাস্ট সিম্পল একটা আইডিয়া দিই তড়িৎ ঋণাত্মকতা কী জিনিস। এটা নিয়ে আমি একটু পরে ডিটেলসে পড়াবো। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে যে এই বন্ধনে যে ইলেকট্রনগুলো থাকবে না, সেটাকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এবং এটা জেনে রাখো, এই যে ডান পাশে যারা আছে একদম, এদের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয়, এবং উপরের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে, নিচে আস্তে আস্তে কমতে থাকে। কেন কমে কেন বাড়ে সব আমরা আলোচনা করবো যখন আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়বো তখন। জাস্ট আপাতত আমরা এখন কী বুঝতে যাচ্ছি, যে কেন ধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাইছে, এবং কেন অধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাইছে, এটা আমরা বোঝার চেষ্টা করতেছি জাস্ট। ওকে, এখানে যেটা হবে, এই দুই পাশে তো ফ্লোরিন আছে, রাইট? এই দুই পাশে তো এখানে ফ্লোরিন আছে, তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা তো একটা সেম একটা ফিক্সড ভ্যালু আছে। কিন্তু এখানে যেটা হয়েছে, এই লিথিয়ামের আকার যেটা আছে, এই লিথিয়াম যেটা আছে, এই লিথিয়াম এর আকার কিন্তু অনেক ছোট, কারণ এর উপরে অবস্থিত। আবার এই সিজিয়ামটা যেহেতু নিচে অবস্থিত, তাহলে সিজিয়ামের আকার কিন্তু বেশ বড়। তাহলে এটার আকার যেহেতু ছোট, তাই এটা নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটাকে একটু টেনে ধরে রাখার চেষ্টা করবে। এটার আকার যেহেতু ছোট, তাই এই ইলেকট্রনটাকে একটু টেনে ধরে রাখার চেষ্টা করবে। অন্যদিকে ফ্লোরিনও তো ইলেকট্রনটাকে টেনে ধরে রাখবে, রাইট? নিজের দিকে টানতে থাকবে, কারণ তার তো অষ্টক ফিলাবের জন্য ইলেকট্রন দরকার। তাহলে এখানে যেটা হবে, এই ইলেকট্রনটাকে এ টানতেছে, এই ইলেকট্রনটাকে এ টানতেছে, মানে আলটিমেটলি এখানে একটা স্টেবল অবস্থায় বিরাজমান থাকবে। কিন্তু এখানে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, সিজিয়ামের আকারটা বেশ বড়, যেহেতু নিচের দিকে অবস্থিত। তাহলে সিজিয়ামের নিউক্লিয়াস থেকে শেষ শক্তি স্তরটা অনেক দূরে, তার মানে এই ইলেকট্রনটাকে সে টানবে না বললেই চলে। ফলে যেটা হবে, এ হচ্ছে যে ইলেকট্রনটাকে টান দিবে, এর ফলে এই পুরো জিনিসটা তোমার এদিক দিয়ে শিফট করে যাবে। জিনিসটা বুঝো, ইলেকট্রনগুলো এখানে খেয়াল করে দেখো, এখানে যেটা হয়, এখানে ফ্লোরিন দোনো পাশে কিন্তু দোনোটাতে কিন্তু ফ্লোরিন আছে, রাইট? তো এইখানের মধ্যে যেটা হয়, লিথিয়ামের আকারটা বেশ ছোটো থাকে। তাহলে লিথিয়ামের আকার ছোটো থাকার কারণে লিথিয়ামের নিউক্লিয়াসটা এর সর্বব্যস্ত ইলেকট্রনটাকে আকর্ষণ করে রাখে বেশি। কিন্তু সিজিয়ামের ক্ষেত্রে যেটা হয়, সিজিয়ামের যেহেতু আকারটা অনেক বড় থাকে, তাই ইলেকট্রনটাকে সে আকর্ষণ করে না বললেই চলে। তাই ফ্লোরিন তো নিজের দিকে টানবে এটাকে অষ্টক ফিলাবের জন্য, বা এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফলে যেটা হবে, ফ্লোরিন যেটা করবে, তাহলে যেহেতু এই ইলেকট্রনগুলোকে সিজিয়াম টানতেছে না, তাই ফ্লোরিন নিজের দিকে টেনে নিয়ে আসবে। তাহলে এখানে ইলেকট্রনগুলো কিন্তু মাঝ বরাবর অবস্থান করবে, কিন্তু এদিকে ইলেকট্রনগুলো ফ্লোরিনের দিকে সরে আসবে। তাই এই বন্ধনটা তোমার এখানে দুর্বল হয়ে যাবে, এই বন্ধনটা তোমার এখানে স্ট্রং থাকবে। কেন? কারণ এখানে ইলেকট্রনগুলো তোমার এখানে মাঝ বরাবর আছে। তাই এখানে কী হবে, এখানে বন্ডটা স্ট্রং হবে, তার এখানে কী হয়ে যাবে, বন্ডটা উইক হয়ে যাবে। কেন? কারণ ইলেকট্রন তো আর এখন মাঝ বরাবর নাই, ইলেকট্রন একদিকে সরে আসছে। ওকে, তাই এখন দেখো, যেহেতু এখানে স্ট্রং বন্ড আছে, তাই এই বন্ডকে তুমি যদি ভাঙতে চাও, তোমার এখানে উত্তাপ বেশি দিতে হবে, উত্তাপ বেশি দিতে হবে। আর যেহেতু এটা উইক বন্ড হয়ে গেছে, তাহলে এখানে উত্তাপ দিতে হবে কম। আর উত্তাপ যেহেতু এখানে বেশি, তার মানে তোমার এখানে গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, রাইট? স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু এখানে উত্তাপ যেহেতু কম, তাই এখানে গলনাঙ্কও কম, এবং দেখো এখানে স্ফুটনাঙ্কও কম। এই যে দেখো, আমরা এখন প্রমাণ করে ফেললাম এখানে যে তোমার এখানে দেখো, বেসিক্যালি এটা আসলে বন্ড এনার্জির উপরে ডিপেন্ড করে। তোমার এখানে দেখো, তাহলে উপর থেকে যখন তুমি নিচে যাচ্ছ, যখন লিথিয়াম থেকে তুমি সিজিয়ামে গেছো, দেখো বন্ডটা উইক হয়ে গেছে, এই জন্য তোমার এখানে ভাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাইছে। তাই ধাতুর ক্ষেত্রে তুমি যখন উপর থেকে নিচে যাবা, তখন তোমার এখানে কী হবে, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখো প্রথমে তো বেশি ছিল উপরে থাকাকালে, নিচে যখন যাবা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। এবার দেখো, এবার আমরা এই অধাতুর ক্ষেত্রে আলোচনা করি যে অধাতুর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কেন বৃদ্ধি পায়। তো চলো আমরা সোডিয়ামকে দিয়ে বোঝাই আসো। চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে দুইটা যৌগ নিয়ে আসো। একটা আমি এখানে সোডিয়াম ফ্লোরাইডকে নিলাম, ওকে, আর এটা আমি এখানে সোডিয়াম ব্রোমাইডকে নিলাম। আচ্ছা, এখানে কী হবে দেখো, দোনোটার ক্ষেত্রে দেখো, এখানে দুটি ইলেকট্রন থাকবে, এখানেও দুটি ইলেকট্রন থাকবে, রাইট? এখানে দেখো দোনোটা সোডিয়াম তো সেম,
কোনোটাতেই সোডিয়ামটা কিন্তু সেম। তাহলে সোডিয়ামটা কিন্তু এই ক্ষেত্রেও সমানভাবে ইলেকট্রনটাকে টানবে, এই সোডিয়ামটাও কিন্তু এই ক্ষেত্রেও এই সমানভাবে ইলেকট্রনটাকে টানবে সেম এনার্জিতে। কিন্তু এখানে যে কাহিনীটা হবে, ফ্লোরিন এখানে আছে আর এখানে দেখো ব্রোমিন আছে। দেখো ফ্লোরিন কিন্তু উপরে অবস্থিত, রাইট? আমরা বলছিলাম কিন্তু যে উপরে অবস্থিত তার কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। আমরা আলোচনা করব কেন বেশি হয় সেটা আমরা দেখব, এখন না, আমরা একটু পরে আলোচনা করব। তাই ফ্লোরিন যেহেতু এখানে বেশি, ফ্লোরিন যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বেশি ফ্লোরিনের, তাই ইলেকট্রনটাকে সে বেশি জোরে নিজের দিকে টেনে নিয়ে আসবে। আর ব্রোমিন যেহেতু নিচে আছে, তাহলে ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা কম, তাই ব্রোমিন এটাকে এত বেশি টানতে পারবে না। মানে সোডিয়াম যতটুকু টানবে ব্রোমিনও ঠিক ততটুকুই টানবে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে, ফ্লোরিন তার নিচের দিকে বেশি পরিমাণে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। এই কারণে এই ইলেকট্রনটাকে যেহেতু ফ্লোরিন নিজের দিকে টেনে নিয়ে গেছে বেশি পরিমাণে, তাই এই বন্ডটা কী হয়ে গেছে, এই বন্ডটা হয়ে গেছে উইক, এই বন্ডটা উইক হয়ে গেছে। আর এই বন্ডের ক্ষেত্রে দেখো সোডিয়াম যতটুকু টানছে ব্রোমিনও ঠিক ততটুকুই টানছে। কেন? কারণ ব্রোমিন হচ্ছে নিচের দিকে অবস্থিত, ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা কম, কিন্তু ফ্লোরিনের অনেক বেশি, তাই ফ্লোরিন নিচের দিকে টান দিবে বেশি, তাই বন্ড এখানে উইক হয়ে যাবে। আর যেহেতু এখানে ইলেকট্রনগুলো মাঝ বরাবরই থাকবে, তাই এই বন্ডটা স্ট্রং থাকবে। আর এখানে দেখো বন্ড উইক থাকা মানে কি, যদি আমি এখান থেকে কপি করে আনি, এই যে বন্ড উইক থাকা মানে হচ্ছে উত্তাপ কম দিলেই গলে যাবে, ভেঙে যাবে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। ওকে, এটা হচ্ছে বন্ড উইক থাকা মানে হচ্ছে এটা। আর বন্ড স্ট্রং থাকা মানে কি, এটা, উত্তাপ বেশি দিতে হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। ওকে, তাহলে দেখো এই ঘটনাটা হয়। তাহলে এখানে যেটা হচ্ছে, তাহলে এখানে দেখো এই যে আমরা তাহলে বললাম, তুমি ফ্লোরিনে যখন ছিলা তখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম ছিল, তুমি যখন নিচে নামছো ব্রোমিনে নামছো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে গেছে, রাইট? এই জন্য এখানে বলা হয়েছে, দেখো তোমার এখানে তো এত কিছু বোঝা লাগবে না, তোমার এটা এমসিকিউতে আসবে, জিজ্ঞেস করবে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। সো তোমাকে এই ছকটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে কি মনে রাখবা, তুমি যখন ধাতুর ক্ষেত্রে যখন উপর থেকে নিচে নামবা তখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে, আর তুমি যখন অধাতুর ক্ষেত্রে যখন উপর থেকে নিচে নামবা তখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। তোমাকে সিম্পল এই দুটো হিসাব মনে রাখতে হবে। আর কেন বৃদ্ধি পাবে কেন হ্রাস পাবে সেটা আমি দেখাই দিলাম, যে ধাতুর ক্ষেত্রে কী হয়, বন্ড এনার্জি উইক হইতে থাকে, আর অধাতুর ক্ষেত্রে বন্ড এনার্জি স্ট্রং হতে থাকে। এই জন্য তোমার এখানে বন্ডটা স্ট্রং হতে থাকে বলে এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় অধাতুর ক্ষেত্রে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি ভাই। আচ্ছা, তো এরপরে এটা তো আমরা বললাম ধাতু এবং অধাতুর কথা। তো এরপরে যেটা হয়, তুমি যদি চাইলে কিন্তু ওই যে যারা অবস্থান্তর মৌল আছে এদের ক্ষেত্রে দেখতে পারো। অবস্থান্তর মৌলের ক্ষেত্রেও তুমি যখন উপর থেকে যখন নিচে যাবা তখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকে, তবে ওই গ্রুপ 12 ব্যতীত। গ্রুপ 12তে যেটা হয়, উপর থেকে নিচে গেলে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। ওকে, তাহলে একটু করে মনে রাখো, এটা বোঝার দরকার নেই, জাস্ট একটু করে নোট মনে রাখো একটা এখানে নোটটা কি, অবস্থান্তর মৌলসমূহের ক্ষেত্রে তুমি বুঝতেই পারতেছ কারণটা কি, যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেসিক্যালি বন্ড এনার্জির উপর ডিপেন্ড করতেছে, মানে বন্ডের আসলে কতটুকু স্ট্রং বা কতটুকু উইক। যদি বন্ড স্ট্রং হয় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, যদি বন্ড উইক হয় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। তাহলে মনে রাখবা, অবস্থান্তর মৌলসমূহের ক্ষেত্রে একই গ্রুপের উপর হতে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তাই আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় ব্যতিক্রম গ্রুপ 12, মানে ওই যে জিঙ্কের যে গ্রুপটা আছে সেটা, অর্থাৎ জিঙ্কের গ্রুপে উপর হতে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়, এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ভাই তোমার ওই যে গ্রুপ 18 আছে না, গ্রুপ 18 ক্ষেত্রে তুমি যখন উপর থেকে নিচে নামবা তখন তোমার এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকে। তার জন্য জিনিসটা আমি এখানে এটা লিখে দিই। আবার এবং গ্রুপ 18 এর ক্ষেত্রে, মানে যারা যে নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে 18 এর ক্ষেত্রে উপর হতে
নিচে গেলে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়, গণনাঙ্ক কমা স্ফুটনাঙ্ক হ্রাস পায়। ওকে, তাহলে যদি চলো আমি তোমাকে এটা সামারি করে দিই, এখানে আসো। আচ্ছা, এর আগে চলো এটা ব্যাখ্যা করি যে কেন হ্রাস পাইতেছে এখানে। ওকে, যেটা হয় দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, যখন গ্রুপ 18 যখন উপর থেকে যখন নিচে যাবা, আকারটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এখানে, রাইট? তো আকারটা বাড়লে লাস্টে তোমার যেটা হয়, ওই যে লাস্টের শক্তি স্তরের ইলেকট্রনের উপর এর কোনো আকর্ষণ থাকে না, তাই তখন এখানে যে বন্ডটা গঠিত হয় সেটা আসলে তোমার উইক। আসলে বেসিক্যালি গ্রুপ 18 ক্ষেত্রে তো আসলে বন্ড তেমন একটা গঠিত হয় না, তাই না? কারণ আমরা সবাই জানি তারা নিষ্ক্রিয় ধারক থাকে, নিষ্ক্রিয় গ্যাস থাকে। তো ওদের ক্ষেত্রে আসলে জিনিসটা প্রেডিক্টেবল না, তারপরেও বলা হয় যে কি গ্রুপ 18 ক্ষেত্রে উপর হতে নিচে গেলে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তুমি জিনিসটা কীভাবে ব্যাখ্যা করতে পারো যে গ্রুপ 18 ক্ষেত্রে যেটা হয়, তোমার এখানে ওই এদের যেহেতু লাস্টে একদম যখন নিচে যাবা তুমি, তখন যেহেতু তোমার এখানে আকারটা বৃদ্ধি পেতে থাকে, তাই লাস্টের ইলেকট্রনের উপর এদের কোনো আকর্ষণ, মানে নিউক্লিয়াসের আকর্ষণ থাকে না, ফলে ইলেকট্রনের সহজে ছুটে যায়। তো এই জন্য তোমার এখানে বলা হয় যে গণনাঙ্ক স্ফুটনাঙ্কটা হ্রাস পায়। ওকে, এই জিনিসগুলো তাহলে আমরা একটু মনে রাখবো। তাহলে আমরা এটাকে চলো একটু উপরে তুলে দিই, এটা একটু বাঁকা হয়েছে লেখাটা। হ্যাঁ, তাহলে চলো এটাকে আমি বক্স করে দিই এখানে। এবার আসলে আমি তোমাকে সামারি করে দিই, আমরা যা যা এতক্ষণ বললাম সামারি করে দিই, তুমি কী কী মনে রাখবা দেখো। সামারি করে দিই তোমাকে আমি, দেখো তোমাকে আমি সামারি করে দিই, আসো সামারি। না, তুমি সব তো আর মনে রাখতে পারবে না, তাই না? সামারিটা মনে রাখবে জাস্ট, সামারি। দেখো কি সামারি করব, দুইটা সিম্পল সামারি করব ভাই। দেখো তো, উপর হতে নিচে গেলে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে কাদের, আমরা সেটা দেখব। গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে কাদের সেটা দেখবো আমরা। আর উপর হতে নিচে গেলে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে কাদের সেটা আমরা দেখবো। আসো, এটা হচ্ছে আমাদের সামারি। উপর হতে নিচে গেলে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে, কাদের কাদের কমে চলো সেটা আমরা দেখি। আসো, ওকে, গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে, চলো কাদের কাদের কমে সেটা আমরা দেখার চেষ্টা করি। আসো, আচ্ছা ফার্স্টে দেখো ভাই কাদের কাদের কমে, আমরা দেখছিলাম একটু আগে গ্রুপ 1-এর কমে, গ্রুপ 2-এর কমে, গ্রুপ 18-এর কমে এবং গ্রুপ 12-এর কমে। ওকে, আর বাকি যারা আছে না তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ে। এই যে দেখো, আমরা বলে আসছিলাম অলরেডি গ্রুপ এটা কিন্তু হ্রাস পায় আর এদের হচ্ছে বৃদ্ধি পায়, তার মানে বাকিদের হচ্ছে বৃদ্ধি পায়। অর্থাৎ গ্রুপ 16, 17, তারপর তোমার হচ্ছে অবস্থান্তর মূল, এদের কিন্তু তোমার হচ্ছে ভাই উপর থেকে নিচে গেলে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। ব্যতীতকে গ্রুপ 12। আচ্ছা, গ্রুপ 12 তো অবশ্য অবস্থান্তর মূল হয় না, এটা তুমি না লিখলেও পারো। ওকে, আচ্ছা দেখো এটা তাহলে সামারিটা আমরা এখানে মনে রাখবো। চলো এটাকে আমি বক্স করে দিই এখানে। আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। তো এখানে এবার যেটা হয়, আমরা তখন গ্রুপ ভিত্তিক দেখলাম যে গ্রুপ ভিত্তিকভাবে তোমার হচ্ছে কীভাবে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়। তাহলে এখন আমরা চলো দেখি তোমার হচ্ছে পর্যায় ভিত্তিক কীভাবে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়। তাহলে আমরা চলো এখানে দেখে আসো একটি পর্যায়ের গণনাঙ্ক স্ফুটনাঙ্কের পরিবর্তন। খ দেখবো আমরা একটি পর্যায়ের গণনাঙ্ক কমা স্ফুটনাঙ্কের পরিবর্তন, গণনাঙ্ক কমা স্ফুটনাঙ্কের পরিবর্তন। তো ব্যাপারটা যেটা হয়, তুমি কিন্তু গ্রুপ ভিত্তিক আসলে বলে দিতে পারছো যে উপর থেকে নিচে গেলে তোমার গণনাঙ্ক বাড়বে নাকি কমবে, কিন্তু একটা পর্যায়ে তুমি যখন মননের সময় গণনাঙ্ক স্ফুটনাঙ্ক যখন অ্যানালাইসিস করবা, তখন দেখা যায় কি এদের মধ্যে কোনো ধারাবাহিকতা দেখা যায় না। অর্থাৎ মানে বাম থেকে ডানে গেলে যে বাড়বে বা বাম থেকে ডানে গেলে যে কমবে, এরকম কোনো ধারাবাহিকতা দেখা যায় না। অধিকতর কি দেখা যায়, প্রথমে তোমার হচ্ছে তুমি যখন বাম থেকে ডানে যাবা, তোমার তখন এই যে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকে, আস্তে আস্তে একটা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছায় এবং আবার ক্রমাগতভাবে তোমার হচ্ছে ভাই কমতে থাকে। ওকে, তার মানে একটা গ্রুপের আমরা এখানে লিখতে পারি যে একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে গণনাঙ্ক স্ফুটনাঙ্কের কোনো গণনাঙ্ক স্ফুটনাঙ্কের
হ্রাস বৃদ্ধির কোনো ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যায় না, কোনো ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যায় না। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে প্রথমে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে প্রথমে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে বাড়তে একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং পৌঁছানোর পর ক্রমান্বয়ে কমতে থাকে। পৌঁছানোর পর গণনাঙ্ক স্ফুটনাঙ্ক পর্যায়ক্রমে কমতে থাকে। মানে জিনিসটা যদি আমি তোমাকে একটা গ্রাফ দিয়ে দেখাতে চাই, গ্রাফ দিয়ে আমি কীভাবে দেখাতে পারি, এখানে দেখো, জিনিসটা চিন্তা করে দেখো। জিনিসটা হচ্ছে যে এখানে ধরো তুমি গণনাঙ্ক স্ফুটনাঙ্ককে আঁকবা ওয়াই অক্ষ বরাবর। কাকে আঁকবা ভাই? ওয়াই অক্ষ বরাবর। সাপোজ ধরো তুমি গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ককে আঁকবা। সাপোজ ধরো তুমি ওয়াই অক্ষ বরাবর গণনাঙ্ক স্ফুটনাঙ্ককে আঁকবা। ওকে, আর তুমি যখন হচ্ছে যেখানে একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছ, একই পর্যায়ের বাম হতে ডানে যাচ্ছ, প্রথমে দেখা যাবে তোমার এখানে গণনাঙ্ক স্ফুটনাঙ্কটা এভাবে করে বাড়তে থাকবে। বাড়তে এটা চূড়ায় পৌঁছাবে কোনো একটা মৌলের জন্য, পার্টিকুলার মৌলের জন্য। দেন দেখা যাবে এই চূড়ায় পৌঁছানোর পরে এটা ক্রমান্বয়ে আবার কমতে থাকবে। ওকে, তাহলে এটা দেখা যায় যে একটা পর্যায়ে তুমি হচ্ছে যে ভাই যখনই বাম থেকে ডানে যাবা তখন তোমার হচ্ছে ভাই একটা প্রথমে বাড়তে থাকবে, বাড়তে তোমার হচ্ছে একটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে। সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর পরে তোমার এখানে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক আবার কমতে থাকে। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তো এখানে যদি আমি তোমাকে এমনি একটা এক্সাম, এগুলো মুখস্থ রাখা লাগবে না তোমার, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ধরুন আমি যদি তোমাকে তৃতীয় পর্যায়ের উদাহরণ নিই, সাপোজ তোমাকে তো এখানে ভাই তৃতীয় পর্যায়ে যদি উদাহরণ নিই, এটা তোমাকে মুখস্থ রাখা লাগবে না, জাস্ট আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো তৃতীয় পর্যায়ের মধ্যে কারা কারা আছে আমরা যদি দেখি, সোডিয়াম আছে ভাই, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে, ফসফরাস আছে, সালফার আছে, ক্লোরিন আছে, তারপরে তোমার এখানে আর্গন আছে, রাইট? তো তুমি যদি এখানে এদের গলনাঙ্ক দেখতে চাও, আমি যদি এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে প্রকাশ করি গলনাঙ্কটাকে, এটা মুখস্থ রাখা লাগবে না, আমি জাস্ট তোমাকে আমরা দেখাচ্ছি। এটা গলনাঙ্ক যদি তুমি দেখতে চাও, দেখবা সোডিয়ামের গলনাঙ্ক হয় 97.8 ডিগ্রি সেন্টিগ্রেড, ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক হয় 650 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার গলনাঙ্ক হয় 660 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয় তোমার 1410 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয় তোমার 44 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয় তোমার হচ্ছে ভাই 119 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তোমার হচ্ছে ভাই -103 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটার হয় তোমার হচ্ছে ভাই -189 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখানে কাহিনী কি হচ্ছে দেখো, প্রথমে কিন্তু বাড়তেছিল, দেখো এখানে প্রথমে কিন্তু এখান থেকে 97.8 ছিল, এটা আমি ঠিক করে একটু করে, এটা 97.8 আছে। প্রথমে দেখো পর্যায়ে তুমি যখন বাম থেকে ডানে যাচ্ছ তখন কিন্তু প্রথমে কিন্তু বাড়তেছিল, বাড়তে তোমার এখানে একটা চূড়ায় পৌঁছাইছে, বাড়তে কিছু একটা চূড়ায় পৌঁছাইছে, চূড়ায় পৌঁছানোর পরে তোমার এখানে ক্রমান্বয়ে কিন্তু আমার কমতে থাকতেছে এখানে। ওকে, স্ফুটনাঙ্কের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। তুমি যদি স্ফুটনাঙ্কের যদি ক্রমটা দেখো, এটা তোমার মুখস্থ রাখা লাগবে না, আমি জাস্ট তোমাকে আমরা একটু দেখাই যাচ্ছি। ভ্যালুগুলো তোমার মোটেও মুখস্থ রাখার দরকার নেই ভাই, জাস্ট তুমি জেনে রাখো যে কী হয়। এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি, যে তুমি একটা গ্রুপের ক্ষেত্রে ধারাবাহিক একটা পর্যায়ে দেখা যায়, যেমন কি কোনো জায়গায় বাড়ে, কোনো জায়গায় কমে, কিন্তু পর্যায়ের ক্ষেত্রে ধারাবাহিক কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। মানে যেটা হয় বেশিরভাগ পর্যায়েই প্রথমে হচ্ছে যে ভাই বাড়তে থাকে, বাড়তে একটা জায়গায় ম্যাক্সিমামে পৌঁছায় এবং আবার এটা তোমার এখানে কমতে থাকে। ওকে, আচ্ছা,
স্ফুটনাঙ্কের জন্য যদি দেখো, এটাও ধরো তোমার এখানে ডিগ্রি সেন্টিগ্রেডে লেখা স্ফুটনাঙ্কটা। ওকে, তো যদি আমি তোমাকে দেখাই স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কী আছে, এটা হয় তোমার এখানে 883, এটা হয় তোমার হচ্ছে 1090, এটা হয় তোমার হচ্ছে 2270-এর মতো, এটা তোমার এখানে হয় হচ্ছে 2355-এর মতো, এটা হয় তোমার 280.5-এর মতো, এটা হয় তোমার 446-এর মতো, এটা হয় তোমার এখানে -34.6-এর মতো, 446 না, এটা 44, এটা হবে তোমার এখানে না 446 হয় এটা। আচ্ছা, তারপর এখানে হচ্ছে যে হয় তোমার হচ্ছে -186-এর মতো। অর্থাৎ দেখো এখানে কিন্তু একটু ঝামেলা হয়েছে যে কি একেবারে কিন্তু আবার ক্রমান্বয়ে কিন্তু হ্রাস পায় নাই, একটু হ্রাস পাইছিল আবার বাড়ছে, আবার হ্রাস পাইছে, এরকম হয় আর কি। মানে এটা কিন্তু আমরা কি বলতেছি দেখো তো, কোনো ধারাবাহিক আসলে হয় না, মানে ধারাবাহিক তুমি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারো না। হ্যাঁ, বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে প্রথমে হচ্ছে বাড়তে থাকে, একটা ম্যাক্সিমামে পৌঁছায়, ম্যাক্সিমামে পৌঁছানোর পরে যেটা হয় তোমার হচ্ছে আবার ক্রমান্বয়ে হ্রাস পাইতে থাকে। ওকে, এই ঘটনাটি আসলে হয়। তো তাইলে আমরা এখান থেকে যে শিখলাম সেটা থেকে আমরা গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা ডিটেলস আলোচনা করলাম। আমরা প্রথমে দেখলাম যে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কাকে বলে, এরপর আমরা দেখলাম একটা গ্রুপের মধ্যে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কীভাবে পরিবর্তন হয়, এবং আমরা দেখলাম হচ্ছে তোমার একটা পর্যায়ের মধ্যে কীভাবে পরিবর্তন হয়। ওকে, তাহলে গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে আমাদের এতটুকু আলোচনা করলেই চলবে। তাহলে চলো এবার হচ্ছে আমরা দ্বিতীয় আমাদের যে তোমার হচ্ছে ভাই ওই পর্যায়ের ধর্ম ছিল পারমাণবিক ব্যাসার্ধ, আমরা চলো এটা নিয়ে ডিসকাশন করি আসো। তাহলে চলো আমরা এখন ডিসকাশন করবো তোমার এখানে পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। ওকে, তাহলে আমরা চলো এখানে আলোচনা করি পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে। এটাকে আমরা ইংলিশে বলি তোমার এখানে ভাই অ্যাটমিক রেডি, অ্যাটমিক রেডিয়াই। ওকে, তাহলে চলো আমরা এখন পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করি। তাহলে প্রথম কথা, পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি? পারমাণবিক ব্যাসার্ধ বলতে বোঝায় কোনো একটা পরমাণু নিউক্লিয়াসের কেন্দ্র এবং এর সর্ববহিস্থ ইলেকট্রন স্তরের যে মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমরা বলি পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়। ওকে, তাহলে আগে আমি পারমাণবিক ব্যাসার্ধের সংজ্ঞাটা লিখে দিয়ে আসো। তাহলে মনে রাখবে এখানে যে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র এবং এর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন, মানে সর্ববহিস্থ ইলেকট্রন যে কক্ষপথে অবস্থিত, সর্ববহিস্থ ইলেকট্রন যে কক্ষপথে অবস্থিত তার মধ্যকার দূরত্বকে কি বলা হয় তোমার ভাই? পারমাণবিক ব্যাসার্ধ বলে। তোমার হচ্ছে ভাই পারমাণবিক ব্যাসার্ধ বলে। তাহলে যদি আমরা পারমাণবিক ব্যাসার্ধকে একটা চিত্রের মাধ্যমে দেখতে চাই, চিত্রটা কীরকম হবে দেখো, দাঁড়াও এক সেকেন্ড। চিত্রটা যদি আমরা শেপের মাধ্যমে, ধরো তোমার এখানের মধ্যে এটা ধরো তোমার একটা পরমাণু। ওকে, এটা তোমার একটা ধরো পরমাণু, এর মধ্যে ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াসের কেন্দ্র হচ্ছে এটা। এই নিউক্লিয়াসের কেন্দ্র থেকে ধরো সর্ববহিস্থ ইলেকট্রনটা এই কক্ষপথে আছে। তাহলে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে এই সর্ববহিস্থ ইলেকট্রনটা যে কক্ষপথে আছে, সেই কক্ষপথের যে দূরত্বটা, এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, তাহলে এটাকে যদি আমরা এনতম কক্ষপথ নাম দিলাম, চলো এটাকে আমি কি নাম দিলাম, এটা হচ্ছে আমার ধরো এনতম কক্ষপথ। মানে ধরা যাক সাপোজ ইলেকট্রনটা তোমার সর্বশেষ যে ইলেকট্রনটা সেটা এনতম কক্ষপথে আছে। তাহলে ওই যে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে, এই যেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের কেন্দ্র, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের কেন্দ্র, এই নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্ববহিস্থ ইলেকট্রনটা যে মানে কক্ষপথে আছে, সেটা যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলতে পারি তোমার এখানে পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই, যে পারমাণবিক ব্যাসার্ধ আমার এখানে জিনিসটা কি। তো পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু আমরা সবাই জানি, তোমার একটা পর্যায়ে যখন বাম থেকে যখন তুমি ডানে যাবা, পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কমতে থাকে, আর যখন তুমি উপর থেকে যখন নিচে যাবা, তখন কিন্তু তোমার পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে এখানে মনে রাখবা, একটি গ্রুপের উপর হতে
নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, কারণ একই গ্রুপের উপর হতে নিচে গেলে আমরা জানি একটা একটা করে কক্ষপথ সংখ্যা বাড়তে থাকে। নিচে গেলে কক্ষপথ সংখ্যা বাড়তে থাকে। ওকে, তাহলে তুমি যদি উপর থেকে যদি নিচে যাও তাহলে আমরা সবাইকে জানি পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। আবার অন্যদিকে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। একই পর্যায়ের বাম হতে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। কেন ভাই? কারণ একই পর্যায়ে বাম হতে ডানে গেলে পর্যায় সংখ্যা বৃদ্ধি পাইতে থাকে না, বা কক্ষপথ বৃদ্ধি পায় না। আসলে মানে সেম কক্ষপথে তোমার থাকে, তাই না? একই পর্যায়ের বাম হতে ডানে গেলে কক্ষপথ সংখ্যা বাড়ে না, কিন্তু প্রোটন সংখ্যা, মানে যেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, বা যেটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। এখন দেখো, তোমার এখানে পর্যায় বাড়তেছে না, ঠিক আছে, বা কক্ষপথ বাড়তেছে না, সেটা ঠিক আছে, কিন্তু এখানে তোমার কিন্তু ক্রমান্বয়ে দেখো এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়তে থাকতেছে। তো প্রোটন সংখ্যা মানে কি? ওই যে পজিটিভ চার্জ, কারণ প্রোটনগুলো পজিটিভ চার্জ হয় আর ইলেকট্রন কি নেগেটিভ চার্জিত হয়। তাহলে এদের সংখ্যা যেহেতু ক্রমান্বয়ে বাড়তে থাকতেছে, কিন্তু পর্যায় বা কক্ষপথ তো বাড়তেছে না। এই কারণে যেটা হয়, যেখানে এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়। আকর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণে পুরো পরমাণুটা একটু সংকুচিত হয়ে যায়, তাই আকারটা তোমার কি হতে ক্রমান্বয়ে কমতে থাকে। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে কিন্তু প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, ফলে এদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়। এবং এ কারণে বাম হতে ডানে গেলে, একই পর্যায়ের বাম হতে ডানে গেলে, এই কারণে একই পর্যায়ের বাম হতে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। তাহলে জিনিসটা বুঝো ভাই। এখানে জিনিসটা কি ভাই, যে তোমার এখানে দেখো যে আমরা জানি যে একটা গ্রুপের তুমি যখন উপর থেকে যখন নিচে যাবা, তোমার এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়তেছে না, কিন্তু তোমার এখানে প্রোটন সংখ্যা বাড়তেছে, ঠিক আছে, কিন্তু একই সাথে তোমার এই আকারটাও তো বৃদ্ধি পাচ্ছে। কেমনে? কারণ এখানে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তুমি যখন একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাবা, তখন সেক্ষেত্রে কিন্তু কক্ষপথ বাড়তেছে না, কিন্তু ক্রমান্বয়ে কিন্তু তোমার প্রোটন সংখ্যা বাড়তেছে আর ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়তেছে, ফলে তার মধ্যে আকর্ষণও বৃদ্ধি পাবে। কেন? আমরা সবাই কি জানি? দেখো, আমরা সবাই জানি যে কুলম্ব বলের একটা সূত্র ছিল, এফ। সূত্র ছিল এরকম যে 1/4πε0 ইন্টু ওই যে দুটো চার্জ আছে তাদের গুণফল, অর্থাৎ Q1 এবং Q2 ডিভাইডেড বাই হচ্ছে এখানে d² বা r²। এখন দেখো, তুমি যখন একই পর্যায়ে যখন বাম থেকে ডানে যাবা, প্রোটনের চার্জ যেমন বাড়তেছে
এই ইলেকট্রনের চার্জও কিন্তু বাড়তেছে, ফলে আকর্ষণও তোমার এখানে কী হবে, বাড়বে, দ্বিগুণ বাড়বে আসলে এখানে, কেমন মানে স্কোয়ার যেহেতু বাড়তেছে। তাই এখানে আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে এটা পরমাণুটা কী হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। এখানে যেটা হবে পরমাণুর সংকোচন হবে, যেহেতু এখানে আকারটা বাড়তেছে। ওকে, তাহলে এই পরমাণুর সংকোচন হওয়ার কারণে আসলে তোমার এখানে আমরা জানি বাম থেকে ডানে গেলে তোমার হচ্ছে যে কী হয়, পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। আশা করি জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তার যদি আমি সামারি করি এখানে, তার যদি আমি এখানে সামারি করি, তাহলে সামারি জিনিসটা কি দাঁড়াচ্ছে আমাদের এখানে, একই পর্যায়ের বাম হতে ডানে গেলে, মনে রাখবে এখানে একই পর্যায়ের বাম হতে ডানে গেলে তোমার এখানে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। অন্যদিকে একই গ্রুপের উপর হতে নিচে গেলে, একই গ্রুপের উপর হতে নিচে গেলে, উপর হতে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি, পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। চলো এটাকে আমি বক্স করে দিই এখানে। এটা হচ্ছে আমাদের এখানে সামারি, এটা মনে রাখলে আমাদের চলবে। তো জিনিসগুলো তো আমরা এখানে আগেই 9 10 বুঝতাম, আমরা এখন আবার বুঝতে পারছি। এখন এটা কোনো ব্যতিক্রম নেই আসলে, হ্যাঁ সবার ক্ষেত্রে আসলে সেম ঘটনা ঘটে, এটা কিন্তু কোনো ব্যতিক্রম নেই। আরও চলো, আরও 3 ধরনের ব্যাসার্ধ আছে, এগুলো নিয়ে আমরা জাস্ট হালকা পাতলা সংজ্ঞা জানলেই চলবে, মানে এগুলো নিয়ে ডিটেলসে জানা লাগবে না। তাহলে চলো আমরা 3 ধরনের ব্যাসার্ধের সাথে একটু পরিচয় হয়ে নিই। এক্সট্রা টপিক, এটা একটা এক্সট্রা টপিক। দেখো 3 ধরনের ব্যাসার্ধের সাথে যেন আমরা পরিচয় হয়ে নিই, এগুলো আমাদের কেমিস্ট্রিতে বিভিন্ন চ্যাপ্টারে লাগবে আসলে। কী কী দেখো, ফার্স্ট আমরা পড়বো তোমার হচ্ছে ভাই সমযোজী। ধরো এখানে সমযোজী ব্যাসার্ধ বলতে কী বোঝায়, তাহলে দেখে আসো। সমযোজী ব্যাসার্ধ বলতে আমাদের কী বোঝায়? ওকে, তো সমযোজী ব্যাসার্ধ বলতে বোঝায় যে ধরো তোমার এখানে একটা যৌগ আছে যেটা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। ভাই সমযোজী বন্ধন জিনিসটা কি এখনও পড়াই নেই তোমাদেরকে, আমি পড়াবো জিনিসটা, তা জাস্ট এতটুকু জেনে রাখো। ধরো এখানে যেটা হয় সমযোজী বন্ধনে, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে। তো এই হাইড্রোজেনের তোমার 2 এর নিয়ম ফিল আপ করার জন্য আরেকটি ইলেকট্রন দরকার, এই হাইড্রোজেনের 2 এর নিয়ম ফিল আপ করার জন্য আরেকটি ইলেকট্রন দরকার। কিন্তু যদি নিজেদের কাছে একটা একটা করে আসে, তখন এখানে যেটা হয় এরা নিজেরা একটা ইলেকট্রন শেয়ার দিয়ে এরা হচ্ছে যেখানে তাদের 2 এর নিয়মটা ফিল আপ করে, এবং এই যে বন্ধনটা এখানে গঠিত হয় সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। ওকে, তার মানে দুইটা হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন বিদ্যমান থাকে তাকে আমরা কি বলি, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে যেটা হয় দুইজনই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা বলি সমযোজী বন্ধন। এগুলো আমি ডিটেলসে পড়াবো, জাস্ট এতটুকু এখানে জেনে রাখতেছি আমরা। তো এখানে দেখো, এখানে তাহলে দুইটা হাইড্রোজেনের মধ্যে তোমার কী হয়েছে ভাই, সমযোজী বন্ধন গঠিত হয়েছে। তো সমযোজী ব্যাসার্ধ বলতে বোঝায় তোমার এখানে তারা যখন এই দুটা পরমাণু যখন সমযোজী বন্ধনে যখন যুক্ত হবে, তো উভয় পরমাণুর যে নিউক্লিয়াসের যে দূরত্বটা আছে সেই দূরত্বের যে অর্ধেক সেটাকে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ। ওকে, তাহলে চলো আমি তোমাকে এখানে দেখাই আসো সমযোজী ব্যাসার্ধ বলতে কী বোঝায়। চলো আগে ফিগারে কে বুঝে আসো। ধরো এটা একটা হাইড্রোজেন আছে, ধরো এটা একটা হাইড্রোজেন আছে এখানে। ওকে, ধরো সিমিলার হাইড্রোজেন এখানে আরেকটা আছে। সেখানে তো ভালো করে বোঝা যাচ্ছে না, আমি সাদা কালার দিয়ে দেখাই। ধরো এটা, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, সেই মুহূর্তে ধরো এখানে একটা হাইড্রোজেন আছে। ওকে, তো এটা হচ্ছে যেখানে এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা এই হাইড্রোজেনের নিউক্লিয়াস হচ্ছে এটা, এই হাইড্রোজেনের ধরো নিউক্লিয়াস হচ্ছে এটা। ওকে, তো সমযোজী ব্যাসার্ধ বলতে বোঝাবে যে এদের মধ্যকার দূরত্বকে যদি আমি অর্ধেক করে ফেলি, এদের মধ্যকার দূরত্বকে যদি আমি কী করে ফেলি ভাই, অর্ধেক করে ফেলি, তাহলে এই যে অর্ধেক যেটা আছে, এই যে অর্ধেক যে ডিস্টেন্সটা আছে এটাকে বলা হয় তোমার এখানে সমযোজী ব্যাসার্ধ। ওকে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। তো যদি সমযোজী ব্যাসার্ধ যদি আমি ডেফিনেশনটা লিখতে চাই এখানে, জাস্ট এতটুকু জেনে রাখো। আমি তো বলছি এটা ডিটেলসে পড়া লাগবে না, জাস্ট হালকা পাতলা জেনে রাখলে তোমার এখানে চলবে। তাহলে মনে রাখবা যে কোনো মৌলের দুটি পরমাণুর, কোনো মৌলের দুটি পরমাণুর একক সমযোজী বন্ধনে যুক্ত থাকা অবস্থায়, একক
সমযোজী বন্ধনে যুক্ত অবস্থায় মৌল দুটির নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। ভাই এটা এখানে পরে দেওয়ার কারণটা কি, অনেকে সমযোজী ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধগুলোতে গোলাই ফেলে। তাহলে ভাই পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ যে ইলেকট্রনটা আছে সেটা যে কক্ষপথে আছে সেটা যে দূরত্ব সেটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলি। এটা কিন্তু তোমার একটা ভাই কি ধর্ম বলো তো, তোমার এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত ধর্ম। কিন্তু এই যে সমযোজী ব্যাসার্ধ এগুলো কিন্তু পর্যায়বৃত্ত ধর্ম না। সমযোজী ব্যাসার্ধ জিনিসটা কি, দুটা পরমাণু যখন এখানে সমযোজী বন্ধনে যখন যুক্ত থাকবে তখন এদের যে মধ্যকার যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াস দূরে যে দূরত্ব আছে এই দূরত্বের যে অর্ধেক সেটাকে বেসিক্যালি আমরা কি বলে থাকি, সমযোজী ব্যাসার্ধ বলে থাকি। কেমন, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে দ্বিতীয় প্রকারের চলো বন্ধন নিয়ে আমরা আলোচনা করি আসো। দ্বিতীয় প্রকারের বন্ধনের নাম হচ্ছে আমাদের ভাই ধাতব ব্যাসার্ধ। তাহলে চলো আমরা দ্বিতীয় প্রকারের ব্যাসার্ধ নিয়ে আলোচনা করি, ধাতব ব্যাসার্ধ। ভাই ধাতব ব্যাসার্ধ জিনিসটা কি আমি তোমাকে বোঝাই বলি। তুমি যদি ধাতুর একটা ক্যালাসকে নাও, মানে ধাতুর ক্যালাস মানে কি, ধাতুর একটা টুকরাকে যদি নাও, ওই টুকরার মধ্যে তুমি দেখবা যে দুইটা পরমাণু, অনেকগুলো ধাতব পরমাণু কিন্তু পরস্পর মানে কাছাকাছি লাগানো অবস্থায় থাকে। তো ওই দুটো ধাতব পরমাণুর যে নিউক্লিয়াস আছে ওদের নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেকটাকে আমরা বলবো ধাতব ব্যাসার্ধ। তাহলে জিনিসটা বুঝো, সমযোজী ব্যাসার্ধ জিনিসটা কি, যখন দুইটা পরমাণু সমযোজী বন্ধনে যুক্ত থাকে তখন ওই পরমাণু দুইটার নিউক্লিয়াসের যে মধ্যকার দূরত্ব তার অর্ধেককে আমরা সমযোজী ব্যাসার্ধ বলছি। আর ধাতব ব্যাসার্ধ মানে কি, ধাতব ব্যাসার্ধ মানে হচ্ছে যে ধাতব ক্যালাসে বিদ্যমান দুটি ধাতব পরমাণুর পাশাপাশি থাকা দুটি ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্ধ বলে। যেমন জিনিসটা কিরকম ভাই দেখো, দেখাচ্ছি। ধরো এটা একটা ধাতব পরমাণু, ধরো এখানে একটা ধাতব পরমাণু এখানে আছে। ওকে, একটা জিনিস দেখো, তুমি বলবা তাহলে ভাই এখানে কেন দুইটা পরমাণুকে ওভারল্যাপ করাইছেন, মানে একটার উপর থেকে আরেকটা কাটছেন? কারণ এরা একটা বন্ধনে অংশগ্রহণ করছিল, রাইট? তো এরা ইলেকট্রনকে শেয়ার করেছিল এই জায়গাটাতে। এই যে জায়গাটা দেখতেছো না, এই যে আমি যদি একটু কালারিং করে দিই, এই জায়গা থেকে কিন্তু ইলেকট্রন তারা শেয়ার করছিল, দুজনই পরস্পর কী করছে বলতো, এই জায়গাটাতে ইলেকট্রন শেয়ার করছে। তো এটাকে আমরা ওভারল্যাপ আকারে দেখেছি। এটাকে আমরা কী আকারে দেখেছি, এটা একটা আরেকটার উপর আছে, এটা এই আকারে দেখাইছি। কিন্তু ধাতব ব্যাসার্ধের এখানে তো কি ইলেকট্রন শেয়ার করে নেই। এরা দুটোটা হচ্ছে ধাতব পরমাণুর ভিতরে, মানে ধাতব খণ্ডের ভিতরে আছে বা ধাতব ক্যালাসের ভিতরে আছে। তো যখন তারা ধাতব ক্যালাসের ভিতরে থাকবে বা তোমার তখন এই যে পাশাপাশি যে দুটো ধাতব পরমাণু আছে এদের নিউক্লিয়াসের যে মধ্যবর্তী গড় দূরত্ব, এদের নিউক্লিয়াসের দূরত্ব ধরো এটা, এই মধ্যবর্তী যে গড় দূরত্ব, চলো আমি এটাকে একটু করে এই পাশে দেখাই। দেখো এদের নিউক্লিয়াস তো এটা, তো এদের যে মধ্যবর্তী যে গড় দূরত্ব অর্থাৎ অর্ধেক যেটা দূরত্ব আছে, অর্ধেক, এটাকে যদি তুমি অর্ধেক করে ফেলো, তাহলে যেটা পাবা এই যে ডিস্টেন্সটা পাইছো, বেসিক্যালি এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ধাতব ব্যাসার্ধ। ওকে, তাহলে ভাই আরেকবার বুঝাই বলি তোমাকে। এখানে দেখো, এখানে তোমার হচ্ছে ভাই সমযোজী ব্যাসার্ধ জিনিসটা কি, সমযোজী বন্ধনে যখন অংশগ্রহণ করবে দুটো পরমাণু তখন ওই দুটো পরমাণুর নিউক্লিয়াসের যে দূরত্ব সেটার অর্ধেককে আমরা বলবো তোমার এখানে সমযোজী ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ জিনিসটা কি, ধাতব ব্যাসার্ধ জিনিসটা হচ্ছে তোমার এখানে ভাই যখন ধাতব ক্যালাস থাকবে ওই ধাতব ক্যালাসের মধ্যে
পাশাপাশি তোমার যে দুটো ধাতব পরমাণু থাকবে ওই দুটো ধাতব পরমাণুর তোমার হচ্ছে মধ্যবর্তী যে নিউক্লিয়াসের যে দূরত্ব তার অর্ধেককে আমরা বলবো তোমার এখানে ধাতব ব্যাসার্ধ বলবো। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। এবার চলো আরেক প্রকারের ব্যাসার্ধ আছে, সেটা আমরা ডিসকাশন করি। সেটার নাম হচ্ছে তোমাদের ভাই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। নাম হচ্ছে আমাদের ভাই ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভাই এই জিনিসটা কি, চলো আলোচনা করতেছি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধকে নিয়ে। দেখো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ মানে হচ্ছে ধরো দুটো পরমাণু এরা ধরো কাছাকাছি নাই, এরা ধরো ভ্যান ডার ওয়ালস বল দ্বারা পরস্পর একে অপরকে আকর্ষণ করে আছে, মানে এরা ধরো মানে পরস্পর যুক্ত নাই আর কি। হ্যাঁ, ধরো এখানে একটা পরমাণু আছে আর একটা পরমাণু ধরো একটু দূরে আছে। জিনিসটা আমি তোমাকে বুঝাই বলে দেখো, এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এটা এখানে সমযোজী বন্ধনে আবদ্ধ ছিল, এটা ধাতব ক্যালাসের মধ্যে বিদ্যমান ছিল, আর এখানে ধরো দুইটা পরমাণু এরা ফ্রিভাবে ঘুরতেছে এবং এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান আছে, আকর্ষণ। আপনার যদি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নামের একটা বল আছে যেটা খুবই দুর্বল ধরনের একটা আকর্ষণ বল হয়। ওকে, তাহলে এখানে দুটো ধাতব পরমাণুর মধ্যে ধরো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে। ওকে, তাহলে যদি এই দুটো পরমাণুর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল থাকে, তাতে এদের যে নিউক্লিয়াস আছে, এদের নিউক্লিয়াসের যে গড় দূরত্ব এটাকে যদি আমি অর্ধেক করি, তাহলে যেই দূরত্বটা আমরা পাবো সেটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ওকে, যেই দূরত্বটা আমরা এখানে পাইলাম অর্ধেক, সেটাকে আমরা কি বলবো? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের শর্ট ডেফিনেশনটা কী হবে? ডেফিনেশনটা আমরা বলবো দুটি পরমাণু যদি দুটি পরমাণুর মধ্যে যদি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান থাকে, দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান থাকে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান থাকে তবে তাদের নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেককে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলে। অর্ধেককে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলে। তাহলে জিনিসটা বুঝো, আমি এখানে তোমাকে কনফিউশন না করার জন্যই চারটাকে একসাথে পড়াই দিয়েছি। 4 ধরনের ব্যাসার্ধ আছে। পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি? নিউক্লিয়াসের কেন্দ্র থেকে সর্ববহিস্থ ইলেকট্রনটা যে কক্ষপথে আছে সেটার যে দূরত্ব সেটাকে আমরা বলি পারমাণবিক ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ জিনিসটা কি? সমযোজী যখন বন্ধন গঠিত হবে তখন সমযোজী বন্ধন যারা গঠন করবে তাদের মধ্যকার যে দূরত্ব, তাদের নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেক দূরত্বকে আমরা বলি সমযোজী ব্যাসার্ধ। আর ধাতব ব্যাসার্ধ জিনিসটা কি ভাই? একটা ধাতব ক্যালাসের মধ্যে যখন দুটো পাশাপাশি ধাতব পরমাণু থাকবে তখন তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমরা বলবো ধাতব ব্যাসার্ধ। আর এখানে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ মানে কি? দুটো পরমাণুর মধ্যে যদি দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান থাকে তবে তাদের নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেককে আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলবো, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলবো। তাহলে এখানে যে লক্ষণীয় বিষয়টা আছে, পারমাণবিক ব্যাসার্ধ ছাড়া বাকি সবার ক্ষেত্রে কিন্তু অর্ধেক কথাটা কমন। পারমাণবিক ব্যাসার্ধ ছাড়া বাকি সবার ক্ষেত্রে কিন্তু এই যে অর্ধেক কথাটা কিন্তু কমন। তাহলে এই বিষয়টা আমরা মনে রাখতে পারি, শুধুমাত্র পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রেই অর্ধেক কথাটা নাই। ওকে, আশা করি এতটুকু তোমরা এখানে ভাই বুঝতে পারছো। এরপরে চলো আমরা আমাদের এরপরের তোমার ভাই পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করি। তাহলে এখানে আমরা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করে ফেলছি। তাহলে আমরা এখন আলোচনা করবো তোমার ভাই ধাতব ধর্ম নিয়ে, অধাতব ধর্ম নিয়ে, অধাতব ধর্ম নিয়ে। ওকে, অধাতব ধর্মকে নিয়ে। তাহলে চলো আমরা প্রথমে ভাই ধাতব ধর্ম নিয়ে আগে ডিসকাশন করি। আসো প্রথমে চলো আমরা ডিসকাশন করবো তোমার এখানে ভাই ধাতব ধর্মটাকে নিয়ে। আচ্ছা, একটা জিনিস তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, গ্রুপ 1, 2, 3 এরা কিন্তু ধাতু থাকে, আর এরপরে তুমি যখন গ্রুপ 15, 16, 17 দিকে চলে যাও বা 13 থেকে দিকে যখন চলে যাও তখন কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে অধাতুতে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ ধাতব ধর্মের ক্ষেত্রে মনে রাখবা, একই পর্যায়ে তুমি যখন বাম থেকে যখন ডানে যাবা তখন তোমার ধাতব ধর্মটা কী হবে ভাই? হ্রাস পাবে। আর একটা গ্রুপে যখন তুমি উপর থেকে যখন নিচে যাবা তখন দেখা যায় কি ধাতব ধর্মটা তোমার এখানে বৃদ্ধি পায়। ওকে, সেখানে এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট তোমাকে আমি সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই। তুমি দেখো
গ্রুপ 1 2 3 এগুলো কিন্তু ধাতু থাকে, রাইট? কিন্তু যখন তুমি গ্রুপ 16 17 18 দিকে মানে 16 17 দিকে চলে যাও বা 14 15 16 17 দিকে চলে যাও, এগুলো কিন্তু অধাতুতে কনভার্ট হতে থাকে। অর্থাৎ একই পর্যায়ে তুমি যখন বাম থেকে ডানে যাও তখন তোমার এখানে ধাতু ধর্ম কী হয়? হ্রাস পায়। তাহলে চলো জিনিসটা আমি এখানে লিখে দিই যে একই পর্যায়ে জাস্ট একটা মনে রাখবা ভাই, বাকিটা দেখবা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, বাম হতে ডানে গেলে, একই পর্যায়ের বাম হতে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, ধাতব ধর্ম হ্রাস পায়। ওকে, তাহলে ভাই তুমি যদি, আমরা সবাই জানি পর্যায়ে যা হয় গ্রুপে তার উল্টাটা হয়। তার মানে একটা পর্যায়ে তুমি যদি বাম থেকে ডানে গেলে যদি ধাতব ধর্ম যদি হ্রাস পায়, তাহলে একই পর্যায়ের উপর থেকে নিচে নামলে কী হবে? ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। যেমন তুমি পারমাণবিক মেশারদের ক্ষেত্রে দেখছো যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক মেশার তো বৃদ্ধি পাইছে, কিন্তু যখন তুমি বাম থেকে ডানে গেছো তখন কিন্তু হ্রাস পাইছে। ওকে, তাহলে চলো একইভাবে আমি লিখি দিই এখানে যে তুমি যদি একটা গ্রুপের যদি উপর থেকে যদি নিচে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। ওকে, তাহলে একই গ্রুপের উপর হতে নিচে গেলে, উপর হতে নিচে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ওকে, তাহলে চলো তুমি যে জিনিসটা আমি বুঝাই বলি। তুমি নিশ্চয়ই দেখছো যে গ্রুপ 1 2 এগুলো কিন্তু ধাতু থাকে, কিন্তু গ্রুপ 14 15 16 এগুলো কিন্তু তোমার অধাতু হয়ে যায়। তার মানে একটা পর্যায়ে তুমি যখন বাম থেকে যখন ডানে যাচ্ছ তখন কিন্তু তোমার হচ্ছে ভাই ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে। আর পর্যায়ে যেটা হয় গ্রুপে ঠিক তার উল্টাটা হয়। যেমন আমরা সেটা পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে দেখছি, আয়নীকরণ বিভবের ক্ষেত্রেও দেখবো, সবার ক্ষেত্রে দেখবো। ওকে, তার মানে একটা পর্যায়ে তুমি যখন বাম থেকে যখন ডানে যাবা তখন তোমার ধাতব ধর্ম হ্রাস পাবে। তাহলে যদি উপর থেকে যদি নিচে যাও তাহলে সেক্ষেত্রে তোমার ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তো দেখো এগুলো তুমি সবগুলো আসলে বুঝে মনে রাখতে পারবা না, কারণ তোমার পরীক্ষাতে আনসার করতে হবে, তাই না? এগুলো বিশেষ করে এমসিকিউতে দিবে, কারণ রিটার্ন পার্টে তোমাকে ধাতব ধর্ম থেকে কোশ্চেন থাকে না। রিটার্ন পার্টে থাকতে পারে আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তি এগুলো থেকে। কিন্তু তাহলে এগুলো তোমাকে মনে রাখতে হবে কষ্ট করে। তো কীভাবে মনে রাখবো? তুমি যদি সবগুলো মুখস্থ করতে যাও তাহলে তোমার কিন্তু মনে থাকবে না। এই জন্য আমি যেটা করতাম টেকনিক্যালি মনে রাখতাম। আমি একটা মনে রাখতাম, সেটা কি, যে ধাতব ধর্মের ক্ষেত্রে যেটা হয় গ্রুপ 1 2 তো ধাতু থাকে, কিন্তু 14 15 16 এগুলো তো আলাদা হয়ে যায়। তাহলে একের পর্যায়ে যখন আমি বাম থেকে ডানে যাবো তো ধাতব ধর্ম আমার হ্রাস পাবে। আর যদি পর্যায়ে ধাতব ধর্ম হ্রাস পায় তাহলে গ্রুপে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। ওকে, এভাবে মনে রাখতাম। আচ্ছা, সেমভাবে চলো আমরা দেখি অধাতব ধর্মের ক্ষেত্রে কী হয়। সেমভাবে চলো আমরা দেখার চেষ্টা করি তোমার এখানে ভাই অধাতব ধর্মের ক্ষেত্রে কি হয়। দেখো, ধাতব ধর্মে যা ঘটে অধাতব ধর্মে তা উল্টা ঘটবে। কীরকম? আমরা দেখছিলাম একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পাইছে। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, গ্রুপ 1 2 কিন্তু ধাতু থাকে, তুমি যখন ডানে যাবা তখন কিন্তু সেটা আস্তে আস্তে অধাতব ধর্মে কনভার্ট হতে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা হবে, একই পর্যায়ের বাম হতে ডানে গেলে, একই পর্যায়ের বাম হতে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। ওকে, তার মানে জিনিসটা কি দেখো, আমি আরেকবার বুঝাই বলি। তুমি যখন ধাতু দেখো কি দেখছিলা, গ্রুপ 1 2 কিন্তু ধাতু ছিল, কিন্তু গ্রুপ 14 15 16 এগুলো কিন্তু অধাতু হয়ে যায়। তার মানে একটা পর্যায়ে তুমি যখন বাম থেকে ডানা যাবা তোমার কিন্তু অধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে যেহেতু অধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, তাহলে গ্রুপে কি হবে? গ্রুপে হ্রাস পাবে। সিম্পল হিসাব ভাই, একদম সিম্পল টেকনিক। দেখো তাহলে একই গ্রুপের উপর হতে নিচে গেলে অধাতব ধর্ম হ্রাস পায়। ওকে ভাই, সিম্পল হিসাব দেখো একদম। আমি কীভাবে মনে রাখতাম দেখো, তোমার গ্রুপ 1 2 কিন্তু ধাতু থাকে, আবার 13 14 15 16 এগুলো তোমার অধাতু হয়ে যায়। তার মানে তুমি যেটা মনে রাখবে, একটা পর্যায়ে যখন বাম থেকে যখন ডানে যাবা তখন তোমার ধাতু ধর্ম হ্রাস পাবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আর পর্যায়ে যেটা হবে গ্রুপের ঠিক উল্টাটা হবে। অর্থাৎ এখানে পর্যায়ে দেখো হ্রাস পাচ্ছিল, এখানে ভালো করে দেখো, এখানে পর্যায়ে হ্রাস পাচ্ছিল, এখানে হ্রাস পাচ্ছিল। সো এখানে তোমার গ্রুপে হচ্ছে বৃদ্ধি পাবে। আবার এখানে দেখো, এখানে তোমার পর্যায়ে হচ্ছে যে তোমার ভাই বৃদ্ধি পাচ্ছিল, তাই গ্রুপে তোমার এখানে কী হবে? হ্রাস পাবে।
ওকে, একটা মনে রাখবে, একটা তুমি হচ্ছে দুইটা ইজিলি মনে রাখতে পারবা। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তাহলে আজকে আসলে আমাদের সময় নেই, সময় থাকলে হচ্ছে আমি অনেক কিছু পরে তোমারও। তো আজকে লেকচারটা তোমার যদি ভালো লাগে ভিডিওটা তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।